শুক্রবারে রেশ না কাটতেই আরও ৩ দফা ভূমিকম্প। পুরান ঢাকার বেশিরভাগ ভবনই ঝুঁকিপূর্ণ নেওয়া হবে ব্যবস্থা, জানিয়েছে রাজউক। একই দিনে নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ, জয়ের আশা সিইসির। জামায়াতকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান বিএনপির। নির্বাচনী জেনোসাইডের শঙ্কা জামায়াতের আমিরের। ১৪ দল সহ আওয়ামী লীগ ও জাপাকে ভোটে আনার ষড়যন্ত্র চলছে, অভিযোগ এনসিপির। ঢাকা সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে। স্বাস্থ্যসেবা ও ইন্টারনেট ব্যান্ডউইথ বিষয়ক ২টি সমঝোতা সই। রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দিচ্ছিলেন, এবার বিস্তারিত। শুক্রবারে রেশ কাটতে না কাটতেই ভূমিকম্পে আবারও কেঁপে উঠল রাজধানী সহ আশপাশের এলাকা। গতকাল সন্ধ্যা ৬টা ৬ মিনিটে হঠাৎ ২ দফায় কেঁপে ওঠে রাজধানী সহ আশপাশের এলাকা। আবহাওয়া অফিস জানিয়েছে কম্পন দুটির মাত্রা ছিল ৩.৭ এবং ৪.৩। এর আগে সকাল 10:30টার দিকে আরেক দফা ভূকম্পন অনুভূত হয়। প্রথমে আশুলিয়া বলা হলেও পরে জানা যায় এটির উৎপত্তিস্থল নরসিংদীর কাছাকাছি। সকালের এই কম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। রিক্টার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৩.৩। এর আগে শুক্রবার ৫.৭ মাত্রার ভূমিকম্পে দেশের বিভিন্ন জায়গায় প্রাণহানির সংখ্যা ১০ জন, আহত শতাধিক। এ ঘটনায় ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশালের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পলাশ উপজেলার মালিতা গ্রামে দেয়াল ধসে নিহত হন বাবা ছেলে। শনিবার সকালে নিজ জেলা কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তাদের দাফন সম্পন্ন হয়। চাকরির সুবাদে নরসিংদীতে থাকতেন তারা। এদিকে নরসিংদীতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণ সহ ভূমিকম্পে ফাটল ধরা সরকারি বেসরকারি ভবন ও বিভিন্ন স্থাপনা চিহ্নিতকরণে কাজ করছে জেলা প্রশাসন। হাসপাতালে চিকিৎসাধীনরা বাড়ি ফিরে গেছেন। জেলা শহরে হেলে পড়া ভবন, ফাটল ধরা ভবন চিহ্নিত করতে ৪ সদস্যের কমিটি গঠন করেছে পৌর কর্তৃপক্ষ। ভূমিকম্পে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪টি আবাসিক ভবন, জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউসে ফাটল সহ শতাধিক ভবনে ছোট ছোট ফাটল পাওয়া যায়। অনুসন্ধানের পর সুনির্দিষ্ট তথ্য জানাবে জেলা প্রশাসন। শুক্রবার ৫.৭ মাত্রা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাটি সহ জেলার বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ৬ সদস্যের প্রতিনিধি দল। এইখানে যে ফাটলগুলো এগুলো আমরা দেখছি এবং এগুলার ওরিয়েন্টেশন মাপতেছি এবং তার ভার্টিক্যাল এক্সটেনশন কত এগুলা দেখতেছি এবং এগুলাকে পরে সমন্বয় করে আমরা এই ভূমিকম্পের কারণে কি কি ক্ষতি হয়েছে এগুলোকে আমরা আপাতত সংগ্রহ করতেছি। এই ভেলে পড়া ভবন এবং ফাটল ধরা যে ভবনগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করার জন্য পৌর এলাকায়, নরসিংদী সদর পৌর এলাকায় পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে সভাপতি করে পরিদর্শন করে তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ভবন মালিকদের সাথে কথা বলে এগুলো নিশ্চিত করবেন। পরবর্তীতে জেলা পর্যায়ে যে কমিটি হবে সেই কমিটির মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। রাজধানীর পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রাজধানীর কসাইটুলিতে দুর্ঘটনা কবলিত ভবনটি শনিবার সকালে পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। এদিকে পুরান ঢাকার বাসিন্দারা বলছেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিয়ে বছরের পর বছর সরকারি পরিকল্পনা থাকলেও কাগজে কলমে তার বাস্তবায়ন নেই ছিটেফোঁটাও। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। রাজধানীর লালবাগ, চকবাজার, বংশাল থানাসহ বেশ কয়েকটি থানা নিয়ে অবস্থিত পুরান ঢাকা এলাকা, যেখানে বসবাস লক্ষাধিক মানুষের। বহু বছর ধরেই অপরিকল্পিত নগরায়ন গড়ে ওঠায় তীব্র ভূমিকম্প ঝুঁকিতে আছে এলাকাটি। এরই মধ্যে গতকাল ৫.৭ মাত্রায় ভূমিকম্পে ৭তলা ভবনের ছাদের রেলিং ভেঙে নিহত হন ৩ জন। এলাকাবাসী বলছেন, পুরান ঢাকা কেন্দ্রিক নানান পরিকল্পনা নেওয়া হলেও কাগজে কলমে কিছুই বাস্তবায়ন হয় না। ফলে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করতে হচ্ছে তাদেরকে। সরকার উদ্যোগ না নিলে এটা এইভাবেই থাকবো এবং আগামীতে ভূমিকম্প আরো ভয়াবহ হতে পারে, কিন্তু এর চেয়ে আরো ক্ষতি বেশি হতে পারে। তবে এই ক্ষতিটাকে যদি রোধ করার জন্য তাহলে এখন থেকেই আপনাদের সরকার আছে, মানে সমাজ আছে বলে না, এগুলি করে একত্র কাজ করতে হবে। একটা প্ল্যানও বাস্তবায়ন হতে দেখি নাই। শুধু আপনারা আমাদেরকে স্টেটমেন্ট নেবেন, আমরা স্টেটমেন্ট দিব, আমরা বলবো, কিন্তু করণীয় বা যারা করবেন
একদিন মিটিং বসবেন, দুদিন মিটিং বসবেন, ওই ফাইলটা ওভাবে চাপা পড়ে থাকবে। টাকা দিলে জায়গা বুঝছেন না, সব জায়গায় আমাদের দেশটা হলো দুর্নীতিতে এক নম্বর। আমাদের দেশটা হচ্ছে দুর্নীতির আসে ঠিকই দিয়ে দিলে জায়গা বাস। এদিকে শনিবার সকালে কসাইটুলি ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শনে এসে রাজুকের চেয়ারম্যান বলেন, পুরান ঢাকার অধিকাংশ ভবনই ঝুঁকিপূর্ণ। এ সময় ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে কাজ শুরু করার আশ্বাস দেন তিনি। এই এলাকার কাহিনী আরও ভয়াবহ, হয়তো সেখানে দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু ভবিষ্যতে এর থেকে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। কারণ দেখেন ওইটা হয়েছে, এইটা হয়েও লোক মারা যেতে পারতো, মানে আর যদি 10 সেকেন্ড এইটা কন্টিনিউ করতো, আল্লাহ না করুক, তাহলে যে কী হইতো এটা উই ডোন্ট। তো সুতরাং এগুলো নিয়ে আমরা চিন্তা করতেছি যে কীভাবে কী করা যায়। আরেকটা কথা আপনাদের বলি, আমরা কিন্তু এই শুধু ভূমিকম্প হয়েছে দেখেই বেরোয়নি। আপনাদের মধ্যে অনেকে ছিলেন কিনা, আমরা কিন্তু 3 তারিখে এগুলো নিয়ে জাইকার সঙ্গে একটা প্রোগ্রাম করছি। যা আমরা কিন্তু এই ভূমিকম্প নিয়ে স্পেশালি পুরান ঢাকা নিয়ে আমরা কাজ করতেছি, এবং পুরান ঢাকাকে আমাদের যে বিধিমালা, যে টিআই অ্যাক্টের মধ্যে কিন্তু ঢুকানো হয়েছে যে এদের জন্য কি পরিকল্পনা নেওয়া হচ্ছে। কসাইটুলি ছাড়াও পুরান ঢাকার বেশ কয়েকটি ভবনে দেখা দিয়েছে ফাটল। এলাকাবাসীর দাবি, ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে সেগুলো অপসারণ করা হোক। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আগামী সপ্তাহে গণভোটের প্রস্তুতি শুরু করবে নির্বাচন কমিশন। তবে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গতকাল বিকেলে এক কর্মশালায় এমন মন্তব্য করেন সিইসি। আরও জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। শনিবার রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন আয়োজন করে দিনব্যাপী এক কর্মশালার। এতে বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন বিদেশি প্রতিনিধিরা। সকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে। এর মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা হবে। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন, যার মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা হবে। আর সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অতীতে একজনের ভোট আরেকজনে দেয়া কিংবা মৃত ভোটারদের ভোট দেওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে কমিশন। বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখেছি যে একজনের ভোট একজনে দিয়ে গেছে, অতীতে 3টা ইলেকশনে তাই হয়েছে। প্রায় 21 লক্ষ ভোটার মারা গেছে বহু আগে, কিন্তু তাদের নাম তো রয়ে গেছিল ভোটার লিস্টে। সিইসি বলেন, একই সাথে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন করা কমিশনের জন্য অন্যতম চ্যালেঞ্জ। গণভোটের ব্যাপারে আপনারা যে 4টা প্রশ্ন দেখেছেন, এটা অলরেডি পত্রপত্রিকায় এসছে। এক্স্যাক্টলি ওই 4টা পয়েন্টে হ্যাঁ না বলতে হবে, এটা বুঝতেছি আমি। এটা আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট, এটা আমি বলতে পারবো না। আই ক্যানট গ্যারান্টি যে আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা, এটার মধ্যে হ্যাঁ না করতে হবে। প্রবাসী ভোটারের নিবন্ধন দেওয়ার জন্য প্রবাসীদের বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণের বিষয়ে জোর দিয়েছে কমিশন। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। গণভোটের 4টি প্রশ্নের বিষয়ে শেষ দিন পর্যন্ত সাধারণ মানুষ বুঝতে পারবেই না বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাধারণ মানুষ যা বুঝতে পারে সেই পদ্ধতির প্রস্তাব দিয়েছিল বিএনপি। মানুষকে বিভ্রান্ত করতে পিআরের জন্য চিৎকারকারী দলগুলো এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আরও জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষার কেয়ারটেকারদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভা। এতে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার পরিচালনার দায়িত্ব পেলে দাবিগুলো বাস্তবায়ন করবে তাদের দল। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাধারণ মানুষ গণভোটের বিষয়ে এখনো পরিষ্কার কিছু বুঝতে পারছে না। গণভোট করবেন, গণভোটে থাকবে আর হ্যাঁ না। এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। দেখবেন শেষ দিন পর্যন্ত কেউ বুঝতেও পারবে না। আমি ওনাদের সঙ্গে যখন আলাপ করছিলাম, আমি বললাম যে আপনারা এইভাবে জিনিসগুলোকে আনলেন কেন? আপনারা এমনভাবে আনেন যেন মানুষ আস্তে আস্তে ধাতস্থ হতে পারে।
পরিবর্তন তো আমরা চেয়েছি। বিএনপি আমরা 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম তিনি ভিশন 2030 দিয়েছিলেন। মির্জা ফখরুল বলেন, একটি দল বিগত 10 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ভূমিকা না রাখলেও এখন নানা ইস্যুতে ভুল কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাকডোল চলছে, তাই তো? এই জিনিসগুলো ঠিক না। কিছুক্ষণ আগে একজন বললেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে। দাও, কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক কোথায় আছে। এবং এটা ঠিক না, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। এদিকে রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তার সাথে ছিলেন রাজশাহী মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামীকে জনদাবির সাথে একাত্মতা প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, যারা 24-এর চেতনাকে নিয়ে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে চাচ্ছে তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে। আর বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশকে আর করদ রাষ্ট্রে পরিণত করতে দেয়া যাবে না। গতকাল রাজধানীতে এক সমাবেশে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মর অতন্দ্র প্রহরী শীর্ষক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। এতে বক্তব্য রাখেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এখনও দেশের সংকট কাটেনি উল্লেখ করে বক্তারা বলেন, ভারতের আধিপত্যবাদ পাকাপোক্ত করতেই আওয়ামী লীগের জন্ম হয়েছিল। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বা তাদের আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগের জন্ম। তাই আওয়ামী লীগ যতদিন থাকবে ততদিন আমাদেরকে লড়াই করে যেতে হবে। আর ভারত যতদিন থাকবে আওয়ামী লীগের মতো একটি দলকে তারা ধরে রাখার জন্য চেষ্টা করবেই। যারা এখন ৭১-এ ক্ষমার কথা বলে মন্দিরে মসজিদে গিয়ে বেহেশতের টিকেটে বিক্রি করে বাংলাদেশে আগামী নির্বাচনে জয়লাভ করতে চায়, তাদের উদ্দেশ্যে প্রজন্মের ভাইরা একটা কথাই বলে দিবেন স্পষ্টভাবে, ৭১ সালের ক্ষমা আপনাদেরকে জাতি কোনোদিনও করতে পারে না। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেনকে পতাকা খচিত উত্তরীয় পরিয়ে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় ইশরাক হোসেন বলেন, বাংলাদেশকে আর করদ রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না। বহিঃশক্তি যাদেরকে আমরা চিনি তারা বাংলাদেশের প্রভাব বিস্তার করে বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করবে, যেটি বিগত 17 বছরে আমরা দেখেছি খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা বাংলাদেশকে ভারতের হাতে বিক্রি করে দিয়েছিল, আমাদেরকে ভারতের দাস হিসাবে তারা পরিণত করেছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দলই ছিল না, এটা একটা মাফিয়া সংগঠন ছিল। জামাতকে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বানও জানান তিনি। জামাত ইসলামের ভাইদেরকে অনুরোধ জানাবো, জনদাবির সাথে একাত্মতা পোষণ করে নির্বাচনের মাঠে দাঁড়ান। আপনারা যখন আন্দোলনের ঘোষণা দিয়ে যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন, আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে, নির্বাচনের ময়দানে অতি শিগগির আপনারা অবতরণ হবেন। পরে একটি মিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মুইন খান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী নির্বাচনে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার করবে। গতকাল বিকেলে চাঁদপুরের কচুয়ায় বিএনপির উদ্যোগে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় তিনি এমনটা বলেন।
তিনি বলেন, এ বিশাল জনসভা অন্যায়, জুলুম, মিথ্যা মামলা, গণতন্ত্র হত্যার বিরুদ্ধে প্রতিবাদ। এ সময় তিনি চাঁদপুর 1 কচুয়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের হাতে ধানের শীষ তুলে দেন। প্রধান বক্তা ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, নির্বাচন ও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণ সব ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যথাসময়ে নির্বাচন না হলে দেশে সংকট তৈরি হবে। একদিনে 2 ভোট হলে নির্বাচনী জেনোসাইডের শঙ্কা রয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রামের আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে হেলিকপ্টারে চট্টগ্রামের প্যারেড মাঠে নেমে ডাক্তার শফিক সাংবাদিকদের একথা জানান। জামায়াত ক্ষমতায় গেলে পিআর বাস্তবায়ন করবেই। নির্বাচনে কারোর সাথে জোট না করলেও বিভিন্ন দল ও শক্তির সাথে জামায়াত সমঝোতা করতে পারে। তিনি আরো বলেন, এ জাতির সামনে বারবার সুযোগ এলেও তার উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল তারা তা না করে নিজেদের পকেট ভরেছে। 24-এর গণ অভ্যুত্থানে যে সুযোগ এসেছে তা হাতছাড়া হতে দেয়া হবে না বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। ঘোষণা করেছি যে আমাদের যুদ্ধ হবে এই দেশকে সত্যিকার মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য দুর্নীতির বিরুদ্ধে। এই যুদ্ধ আপসহীন। এই যুদ্ধে ইনশাআল্লাহ আমরা কারো কাছে মাথা নত করব না। আমরা এই যুদ্ধে আমাদের ডেস্টিনেশনে গন্তব্যে না পৌঁছা পর্যন্ত কোনো কিছু আমাদেরকে থামাতে পারবে না। আমরা ইনশাআল্লাহ থামব না। নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দলের শরিকদের রাজনীতিতে পুনর্বাসনের দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণহত্যার বিচারের রায় কার্যকর দল হিসেবে আওয়ামী লীগ ও শরিকদের বিচারের দাবিতে গতকাল বিকেলে বাংলা মোটর থেকে প্রেস ক্লাব পর্যন্ত গণমিছিল শেষে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের নাগরিকদের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের উচিত শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে বন্ধুত্ব সুলভ আচরণ করা। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলও আওয়ামী লীগ ও তাদের দোসরদের ভোট ব্যাংক ভাঙাতে রাজনীতি করছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। দেশে ফিরিয়ে আনতে যত ধরনের কূটনৈতিক রাজনৈতিক তৎপরতা করা প্রয়োজন, এই অন্তর্বর্তী সরকার সেই তৎপরতা শুরু করবে বলে আমরা আশা করছি। এবং জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী যে দলগুলো রয়েছিল তারা সমান অপরাধ এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির নামে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা চলছে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বাংলাদেশ সফরের প্রথম দিনেই স্বাস্থ্যসেবা ও আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ বিষয়ক 2টি সমঝোতা স্মারক MOU সই হয়েছে। অনুষ্ঠানের আগে ভুটানের প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী। আরো জানাচ্ছেন সিকান্দার রেমান। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বাংলাদেশ সফরের প্রথম দিনেই স্বাস্থ্যসেবা ও আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ বিষয়ক 2টি সমঝোতা স্মারক সই হয়েছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠকের পর 2 সরকার প্রধানের উপস্থিতিতে এসব সমঝোতা সম্পন্ন হয়। এর আগে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এছাড়াও ভুটান প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শনিবার সকাল 8:15টায় ব্রুক এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। এরপর ভুটানের প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ডক্টর ইউনূস ও শেরিং তোবগে সংক্ষিপ্ত বৈঠক করেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং গাছের চারা রোপণ করেন। সফর শেষে আগামী সোমবার ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়, এতে মানুষের প্রত্যাশা ধ্বংস হয়ে যায়। রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, আইনের শাসন শুধু আমলাতন্ত্রের রুটিন কাজ বা উত্তরাধিকার সূত্রে পাওয়ার বিষয় নয়, এটা নৈতিক ভিতের উপর প্রতিষ্ঠিত একটি বিষয়। আইনের শাসন শুধু সংবিধানে লেখা থাকার বিষয় নয়, এটা মানুষের ঐকমত্যের উপর প্রথিত থাকে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান সংবিধানকে আমূল পরিবর্তনের কথা বলে না, এটা সংবিধানকে উপযুক্ত সংশোধনের কথা বলে। অনুষ্ঠানে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ বড় বড় শক্তির সাথে সম্পৃক্ত হয়ে কাজ করবে, তবে অবশ্যই তা জাতীয় স্বার্থ, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে হবে। রোহিঙ্গা সমস্যা বড় সমস্যা হিসেবে সরকার বিবেচনা করে জানিয়ে তিনি বলেন, এটার সমাধানে সরকার কাজ করছে। বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণে দেশে বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে। গতকাল বিকেলে নরসিংদীর মনোহরদীতে বেগম খালেদা জিয়ার এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় তিনি আরও বলেন, জনগণ ও গণতন্ত্র যখনই সংকটে পড়েছে তখনই বেগম জিয়া আপোষহীন নেতৃত্ব বাংলাদেশকে মুক্তির পথে নিয়ে গেছে। বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া জানিয়ে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা বেগম জিয়াকে যথাসময়ে চিকিৎসা নিতে দেননি। উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র আব্দুল খালেক মিয়া। শিক্ষা, সংস্কৃতি ও লোকায়ত ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রত্যয়ে এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর উত্তরা শাখায় বার্ষিক কার্নিভাল 2025-এর আয়োজন করা হয়েছে। বাংলার ঐতিহ্য পিঠা উৎসবের সাথে আয়োজন করা হয় নানা ধরনের সৃজনশীল, শিক্ষামূলক, অনুপ্রেরণামূলক কার্যক্রম। গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে পিঠা উৎসবের উদ্বোধন করেন এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মনিকা সোহাগ এবং প্রতিষ্ঠাতা সদস্য উম্মে হানি। অনুষ্ঠানে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বাশির, ভাইস প্রিন্সিপাল ফাতিমা জে রহমান, মাসিনা মমতাজ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ প্রায় 1,500 শিক্ষার্থী, অভিভাবক এবং এভারেজ পরিবারের পিঠা প্রেমীরা সহ অনেকে উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শুক্রবারে রেশ না কাটতে আরো 3 দফা ভূমিকম্প, পুরান ঢাকার বেশিরভাগ ভবনই ঝুঁকিপূর্ণ, নেওয়া হবে ব্যবস্থা, জানিয়েছে রাজু। একই দিনে নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ, জয়ের আশা সিএসির, জামায়াতকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান বিএনপির। নির্বাচনী জেনোসাইডের শঙ্কা, জামায়াতের আমিরের 14 দল সহ আওয়ামী লীগ ও জাপাকে ভোটে আনা ষড়যন্ত্র চলছে, অভিযোগ এনসিপির। ঢাকা সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে স্বাস্থ্যসেবা ও ইন্টারনেট ব্যান্ডউইথ বিষয়ক 2টি সমঝোতা স্মারক সই। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।